তোমাদের সামনে আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আমি এখন তোমাদের সামনে যেটি নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত এগ্রি ইরিগেশন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের 2011 যে এক্সাম হয়েছিল সেই কোশ্চেন পেপারের ডিটেল সলিউশন নিয়ে। ভিডিওটি লেংদি না করার জন্য আমি পুরো ভিডিওটাতে অর্থাৎ টোটাল যে আমি 100টি কোশ্চেন তোমাদের সামনে ডিসকাস করব সেটি 3টে পার্টে আমি ভাগ করেছি। ঠিক আছে, এটা তো ফার্স্ট পার্ট আমার এখানে আমি টোটাল 35টি কোশ্চেন ডিসকাস করব। পরের পার্টগুলোতে আমি রিমেনিং কোশ্চেনগুলো এক এক করে তোমাদের সামনে ডিসকাস করব। কোশ্চেনগুলো সলভ করার আগে একটি বিষয় বলার আছে, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে, আর যারা নিয়মিত আমার চ্যানেলটি ফলো করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আরেকটি বিষয় বলার আছে, যেটি হচ্ছে আমাদের এগ্রি ইরিগেশন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 2011 যেটা হয়েছিল, ঠিক আছে, সেই 2011 এগ্রি ইরিগেশনের দুটো পেপার অর্থাৎ 2 রকমের কোশ্চেন পেপার আমার কাছে আছে, অর্থাৎ আমি কালেকশন করেছি। তো এটি আমি একটি তোমাদের সামনে সলভ করছি। আর একটা আছে যেখানে কোশ্চেন কিন্তু টোটালি আলাদা। ঠিক আছে, তো এটা কেউ ঠিকঠাক বলতে পারছে না, আমার কাছে আপাতত কোনো ইনফরমেশন নেই যে দুটো সেট হয়েছিল নাকি একটা সেটই হয়েছিল। মোটামুটি যা শোনা যাচ্ছে বা যা হচ্ছে একটাই সেট হয়েছিল, কিন্তু দুই রকমের কোশ্চেন কিন্তু আমি পেয়েছি, যেটা এগ্রি ইরিগেশন 2011 লেখা আছে। এখন কোনটা এর ভিতরে তো কোনো একটা হবে, দুটো তো হওয়া সম্ভব না। তো কোনটা ঠিক কোনটা ভুল এটা তো আমার কাছে ইনফরমেশন নেই, সেটা আমি ডিসাইড করতে পারছি না। তোমাদের কাছে যদি কিছু ইনফরমেশন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো আমি একটা পার্ট তোমাদেরকে এখানে সলভ করে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি কী। ঠিক আছে, তো চলো শুরু করা যাক টাইম ওয়েস্ট না করে। তো ফার্স্ট কোশ্চেন যেটা আছে, কোশ্চেন নাম্বার 1, খুব ভালো কোশ্চেন, যেটা হচ্ছে আমার ইরিগেশন থেকে। ঠিক আছে, যেটা বলেছে দ্য এরিয়া ইন হুইচ ক্রপ ইজ গ্রন অ্যাট আ পার্টিকুলার টাইম অর ক্রপ সিজন ইজ কল্ড। ঠিক আছে, তো দ্য এরিয়া বলেছে যেখানে ক্রপটা গ্রো করে। ঠিক আছে, তো এটা অবশ্যই হবে কালচারেবল কমান্ডেড এরিয়া, অর্থাৎ যে এরিয়াতে ক্রপ গ্রো করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 2, আ গ্রাফ showing variation of discharge with time at a particular point on a stream is known as। তো এটা আমরা সবাই জানি, গ্রাফটা যেটা হচ্ছে ডিসচার্জ উইথ টাইম, দ্যাট মিনস কিউ ভার্সেস টাইম। ঠিক আছে, দ্যাট ইজ কল হাইড্রোগ্রাফ। দেয়ারফর মাই কারেক্ট অ্যান্সার ইজ ডি। Next, question number 3. A sample of soil has liquid limit 45%, plastic limit 25%, syngas limit 17%, and natural moisture content is 30%. The consistency index of the soil. Very easy question. Just write the formula and put the value. This is my formula for the consistency index. Consistency index equal to liquid limit minus natural water content divided by plasticity index. We also know that plasticity index is liquid limit minus plastic limit. Now put the value and calculate. My answer is 15/20. You are requested to check the calculation. Therefore my correct answer will be option A. Okay, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4। কি বলেছে, ডামি অ্যাক্টিভিটিস। এটা আমরা জানি, এটা হচ্ছে আমার পার্ট সিপিএম এর কোশ্চেন। এবার ডামি অ্যাক্টিভিটি কি করে, কোনো টাইম কনজিউম করে না, অ্যাজ ওয়েল অ্যাজ কোনো রিসোর্স ও কনজিউম করে না। তো ফার্স্ট অপশনটাই হবে আমার কারেক্ট অ্যান্সার, ডু নট কনজিউম টাইম। এবং আরেকটা জিনিস বলে দিচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ ডু নট কনজিউম রিসোর্সেস। ঠিক আছে, অর্থাৎ মানি, রিসোর্সের মধ্যে মানি হতে পারে, লেবার হতে পারে। ঠিক আছে, রিসোর্সেস। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 5। কারেকশন ডিউ টু রিফ্রাকশন ইজ টেকেন অ্যাজ। আমার সার্ভে ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন। ঠিক আছে, রিফ্রাকশন কারেকশন কি হয়, অলওয়েজ 1/7 of the correction due to curvature. Therefore my correct answer is option C. Okay, next question number 6. Cohesion, let's say option A, increase active pressure and decreases passive pressure, decreases both active and passive pressure, increases both active and passive pressure, decreases active pressure and increases passive pressure. চলো তোমাদেরকে একটু আমি বুঝিয়ে বলছি। সাপোজ দিস ইজ মাই আরবিটারি পয়েন্ট এ। এই পয়েন্টটা আমাকে অ্যাক্টিভ প্রেশার, আর যদি আমি প্যাসিভ প্রেশার সেপারেটভাবে বের করি, এটা হচ্ছে আমার অ্যাক্টিভ প্রেশারের ফর্মুলা একটা পার্টিকুলার পয়েন্ট। ঠিক আছে, ফর কোহেসিভ সয়েল, কে এ গামা জেড মাইনাস 2c রুট কে এ। ঠিক আছে, তো এইখানে মাইনাস কোহেশনের জন্য একটা টার্ম আমার মাইনাস হচ্ছে, দেয়ারফর এই টার্মটার জন্য আমার কি হচ্ছে, অ্যাক্টিভ অ্যাট প্রেশার আমার আলটিমেটলি রিডিউস হয়ে যাচ্ছে ডিউ টু কোহেশন। ঠিক আছে, আর প্যাসিভের ক্ষেত্রে আমার এটা কি হচ্ছে, অ্যাড হচ্ছে। ঠিক আছে, তাহলে আমার প্যাসিভের জন্য কি হচ্ছে, ইনক্রিজেস হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্যাসিভ প্রেশার ইনক্রিজেস হচ্ছে।
ঠিক আছে, ক্লিয়ার? তো আমার কারেক্ট অ্যান্সার কী হবে? অ্যাক্টিভ প্রেশার রিডিউসেস অ্যান্ড প্যাসিভ প্রেশার ইনক্রিজেস, therefore decreases active pressure and increases passive pressure, therefore my correct answer is option D. Clear? चलो नेक्स्ट क्वेश्चन, क्वेश्चन नंबर 7, फॉर क्रिटिकल फ्लो फ्लॉड नंबर इज, फॉर क्रिटिकल फ्लो আমরা জানি फ्लॉड नंबर হয় इक्वल टू 1, therefore my correct answer is option B. Next question, question number 8, the type of truss commonly used for span varying from 5 to 9 meter, 5 to 9 meter, therefore correct answer will be king post truss. ঠিক আছে, কুইন পোস্টটা বেশি স্প্যানের জন্য ইউজ হয়, জেনারেলি 9 মিটার টু 14 মিটার, এটা তোমরা নোট ডাউন করে নিতে পারো। দিস ইজ ফর কুইন পোস্ট ট্রাস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, ফর লংজিটুডনাল রেনফোর্সমেন্ট ইন আ কলাম দ্য কভার শুড নট বি লেস দ্যান অবভিয়াসলি 40 mm. We also know that the minimum cover for the column is 40 mm. Therefore, in this case, the correct answer will be option D. चलो नेक्स्ट क्वेश्चन नंबर 10, the loss of head in the hydraulic jump is given by, ঠিক আছে, তো আমাদের লসটা কি হয় ইন হাইড্রোলিক জাম্পে, যেটা হচ্ছে d1 মাইনাস d2, এটা d2 হ্যাঁ, কিউব বাই 4d1 d2, therefore my correct answer is option C. এটাই আমরা জেনারেলি পড়ি y1 মাইনাস y2 হোল কিউব ডিভাইডেড বাই 4y1 y2, ঠিক আছে, এখানে d দিয়েছে d1 d2 ডেপ, d1 ডেপটা হচ্ছে বিফোর জাম্প আর d2টা হচ্ছে আফটার জাম্প। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11 কি বলেছে, Frod's number is the ratio of inertia force to obviously gravitational force or gravity force, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 12, the use of the unit hydrograph for estimating flood is limited to catchment of size less than, হাইড্রোলজির কোশ্চেন, ভালো কোশ্চেন, অবভিয়াসলি 5000 স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে, অর্থাৎ 5000 কিলোমিটারের কম হলে, ঠিক আছে, এটা হচ্ছে ইউনিট হাইড্রোগ্রাফ সুইটেবল, ঠিক আছে, তার থেকে বেশি ক্ষেত্রে এটা সুইটেবল নয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 13, দ্য রান আপ ফ্রম আ ড্রেনেজ বেসিন অফ এরিয়া 4320 স্কোয়ার কিলোমিটার ইজ এস্টিমেটেড অ্যাজ 20,000 কিউমেক ডে, দ্য ডেপথ অফ রান অফ, রান অফের ডেপ বের করতে বলেছে, ঠিক আছে, তো এইটা যেটা আছে আমার আর গিভেন দেওয়া আছে 20000 কিউমেক ডে, ঠিক আছে, ডে, তো এটার থেকে আমাকে কি করতে হবে, টোটাল আমার কিসে কনভার্ট করে নিতে হবে, আমার ভলিউমে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে, তো ডে বলতে 1 ডে মানে একদিনে এত কিউমেক হয়েছিল, ঠিক আছে, তাহলে আমার সেকেন্ডে যেটা হবে সেটা আমাকে কিন্তু বের করতে হবে, ঠিক আছে, অর্থাৎ এটা রান অফ ডিসচার্জ হিসাবে দিয়েছিল, ঠিক আছে, তো এটা আমার কিন্তু মিটার কিউব পার সেকেন্ডে বের করে নিতে হবে, ঠিক আছে, অর্থাৎ আলটিমেটলি মিটার কিউবে কীরকম ব্যাপারটা 24, ঠিক আছে, একদিন মানে 24 ঘন্টা, 3600 করলে সেকেন্ড, তো আমি হচ্ছে মিটার কিউব পার সেকেন্ডে অ্যাকচুয়ালি কনভার্ট করে নিলাম, ঠিক আছে, অর্থাৎ এক সেকেন্ডে কত হয়, একদিনে এতটা দিয়েছে তো সেকেন্ডে এত, ঠিক আছে, তো এবার রান অফ ডেপথ, এবার ডেপথ বের করতে গেলে এটা অ্যাকচুয়ালি ভলিউম সেকেন্ডের হিসেবে, এবং সেটাকে আমি কী দিয়ে ডিভাইড করবো, এরিয়া দিয়ে, ঠিক আছে, তো আমার ড্রেনেজ বেসিনের এরিয়া স্কোয়ার কিলোমিটারে দেওয়া আছে, তো ওইটা আমি হচ্ছে স্কোয়ার মিটারে কনভার্ট করে নিলাম, করার পর আলটিমেটলি 0.4 মিটার বের হয়, দেয়ারফর 40 সেন্টিমিটার, তো আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 40 সেন্টিমিটার, বোঝা গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 14, the nearest object from a rain gauge should be at a minimum distance equal to, সবাই জানি টুয়াইস হতে হয়, মিনিমাম টুয়াইস, ঠিক আছে, আগেও কিছু কোশ্চেন আমি সলভ করে দেখাচ্ছি যেটা হচ্ছে টুয়াইস ইটস হাইট হবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, the main reinforcement of a RCC slab consists of 10 mm bar at 10 cm spacing. If it is replaced by 12 mm bar, then the spacing will be, ঠিক আছে, তো আমাকে আবার নতুন স্পেসিং বের করতে বলেছে, 10 mm বার ছিল, 10 সেন্টিমিটার স্পেসিং ছিল, এটাকে 12 mm বার দিয়ে রিপ্লেস করলে এবার স্পেসিং কী হবে, ঠিক আছে, তো চলো দেখে নেই। তো আমার এটা হচ্ছে জেনারেল স্পেসিংয়ের ফর্মুলা, F/AST, এটা হচ্ছে এরিয়া অফ দ্য ইন্ডিভিজুয়াল বার, দ্যাট মিনস সিঙ্গেল বার ডিভাইডেড বাই টোটাল এরিয়া ইন্টু 1000, মানে আমরা জেনারেলি 1 মিটারের জন্য বের করি 1 মিটার উইথ, ঠিক আছে, ডিফল্ট হিসাবে আমরা 1 মিটার ধরে নিই, তো এইটা হচ্ছে আমার ফর্মুলা, ঠিক আছে, এটাকে মিলিমিটারে কনভার্ট করলে 1000 হয়, তো আলটিমেটলি এইখানে ভ্যালু বসিয়ে আমি ASTটা বের করে নিলাম, অর্থাৎ টোটাল স্টিল এরিয়া, ঠিক আছে, আবার সেম ফর্মুলাটা বসাচ্ছি, স্পেসিং ইকুয়াল টু এটা, এবার এইখানে 12 mm রড বলেছে, তো 12 mm রডের এরিয়া ডিভাইডেড বাই এটা হচ্ছে টোটাল AST
1000, তাহলে এখান থেকে আমি কিন্তু স্পেসিং পেয়ে যাচ্ছি, দেয়ারফর 14.4 সেন্টিমিটার। আশা করে বুঝতে পেরেছো, তোমরা স্ক্রিনশট রাখতে পারো। দেয়ারফর মাই কারেক্ট অ্যান্সার ইজ অপশন ডি। Next, question number 16. The minimum percentage of reinforcement in case of slab when HYHD bar, তার মানে ডিফর্ম বারের ক্ষেত্রে 0.12%, আর এইটা হচ্ছে ফর প্লেন বার। ঠিক আছে, প্লেন বার মিনস মাইল্ড স্টিল। ঠিক আছে, FE 250। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 17 কি বলেছে? এ সয়েল হ্যাজ কোএফিসিয়েন্ট অফ পারমেবিলিটি অফ 0.51 সেন্টিমিটার পার সেকেন্ড ইফ দ্য কাইনেমেটিক ভিসকোসিটি অফ ওয়াটার ইজ 0.009 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। ঠিক আছে, দ্য ইন্ট্রেন্সিং পারমেবিলিটি ইন ডার্সি ইউনিটে বের করতে বলছে ইন্ট্রেন্সিং পারমেবিলিটি। ঠিক আছে, ইন্ট্রেন্সিং পারমেবিলিটির আর একটা ইউনিট হচ্ছে ডার্সি। ঠিক আছে, চলো এখানে তোমাদের সলিউশনটা আমি দেখিয়ে দিয়েছি। ইন্ট্রেন্সিং পারমেবিলিটির আরেক নাম হচ্ছে অ্যাবসলিউট পারমেবিলিটি। এটা হচ্ছে ফর্মুলা, কে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ পারমেবিলিটি ইনটু মিউ বাই রো জি। মিউ হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডাইনামিক ভিসকোসিটি। এবার মিউটাকে আমি যদি নিচে নিয়ে আসি, এইটাকে আমি এরকম লিখতে পারি কে ইনটু, এবার আমরা তো জানি মিউ বাই রো হচ্ছে কাইনেমেটিক ভিসকোসিটি, তার মানে এইটাকে আমি লিখতে পারি হচ্ছে নিউ বাই জি। ঠিক আছে, এইটা হচ্ছে আমার কোএফিসিয়েন্ট অফ কাইনেমেটিক ভিসকোসিটি। ঠিক আছে, কাইনেমেটিক ভিসকোসিটির। ঠিক আছে, এবার এখানে ভ্যালুগুলো আমি যদি এখানে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, এবার ভ্যালুগুলো পুট করার পরে আমার কিন্তু এই অ্যান্সারটা বের হচ্ছে। ঠিক আছে, তোমরা একবার একটু ক্যালকুলেশনটা চেক করে নিতে পারো। ঠিক আছে, এবার এটাকে আমার ডার্সিতে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে তোমাদের দিয়েছি, মনে রাখবি 1.c = 9.81 × 10⁹ সেন্টিমিটার স্কোয়ার। তো কনভার্ট করলে কিন্তু আমার 476 আছে, যেটা অপশনে নেই, কাছাকাছি এটা আছে 474। তোমরা একটু ক্যালকুলেশনটা চেক করে নিতে পারো। দিস ইজ ফর্মুলা এবং প্রসিডিওরটা কিন্তু এটাই হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 18 কি বলেছে? স্প্রিংকলার ইরিগেশন ইজ অ্যাডাপ্টেড ফর অবভিয়াসলি হিলি এরিয়া, বেস্ট সুইটেবল অ্যান্সার হবে অপশন সি। কোশ্চেন নাম্বার 19, desalination of water to be supplied as irrigation water can be achieved by desalination, obviously option C is the right answer, reverse osmosis। কেন স্লো সাইন ফিল্টারে ফিল্ট্রেশন করা হয়, র্যাপিড সাইন ফিল্টারও সেম, তো এই দুটো অপশন তো কোনো মতেই হবে না। কেমিক্যাল কোয়াগুলেশন তো আমরা জানি কি করা হয়, আমাদের হচ্ছে ডিজলভ কিছু সলিড পার্টিকেলস অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে কলয়েডাল পার্টিকেল আছে সেগুলোকে রিমুভ করার জন্য। ঠিক আছে, তো এটাও কিন্তু হবে না। নেক্সট কোশ্চেন নাম্বার 20, ফ্লুইড হ্যাভিং নো ভিসকোসিটি দ্যাট ইজ আইডিয়াল ফ্লুইড। কারেক্ট অ্যান্সার হবে বি, রিয়াল ফ্লুইড মানে ভিসকোসিটি আছে। আর নিউটনিয়ানস ফ্লুইড বলতে যেটা নিউটনস ল অফ ভিসকোসিটি ফলো করে, আর যেটা ফলো করে না নিউটনস লকে সেটা হচ্ছে নন নিউটনিয়ান ফ্লুইড। কিন্তু দুটোই কিন্তু ভিসকোসিটি কিন্তু আছে। ঠিক আছে, হ্যাজ ভিসকোসিটি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন দেখা যাক। কোশ্চেন নাম্বার 21, ক্রিটিক্যাল পাথ ইন পার্ট নেটওয়ার্ক ইজ ওয়ান ফর হুইচ। ভালো কোশ্চেন, ক্রিটিক্যাল পাথ যেটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার হবে সাম অফ এক্সপেক্টেড টাইম estimate of activities is the largest. C is my correct answer. Next question number 22, in case of pile foundation, ঠিক আছে, পাইল ফাউন্ডেশনের ক্ষেত্রে কি হয়, পাইল ফাউন্ডেশনের লোড ক্যারিং ক্যাপাসিটি মানে আমরা জানি স্কিন ফ্রিকশন প্লাস এন্ড বিয়ারিং। ঠিক আছে, এই ক্ষেত্রে কি হয়, স্কিন ফ্রিকশন অ্যান্ড এন্ড বিয়ারিং হচ্ছে সাইমেলটেনিয়াসলি কাজ দেয়। কীরকম ব্যাপারটা, আমার যদি এটা যদি একটা পাইল হয়, ঠিক আছে, এটাকে যদি আমি সয়েলের ভিতরে এমবেডেড করি এবং এর উপরে যদি একটা লোড কিউ কাজ দেয়, এটা যদি আমার গ্রাউন্ড সারফেস হয়, তাহলে এই সারফেসে আমার যেটা আছে, ঠিক আছে, এই বরাবর আমার কি হয়, আমার হচ্ছে ফ্রিকশন কাজ দেয়, যেটাকে বলা হচ্ছে স্ক্রিন ফ্রিকশন। ঠিক আছে, আর এই যে টিপ যেটা আছে, টিপে যায় হচ্ছে টিপ বিয়ারিং বা এন বিয়ারিং। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার যদি কিউ যদি আলটিমেট হয়, তাহলে আলটিমেট লোড ক্যারিং ক্যাপাসিটি হয় ইকুয়াল টু হচ্ছে আমার স্কিন ফ্রিকশন। ঠিক আছে, দ্যাট মিনস স্কিন রেজিস্ট্যান্স প্লাস হচ্ছে এন বেয়ারিং। ঠিক আছে, আমি শর্ট করে লিখে দিলাম। তো এই দুটো সাইমালটেনিয়াসলি অ্যাক্ট করে। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার আমার মতে সি হবে, আমি যতটা জানি। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23 কি বলেছে? ভালো কোশ্চেন। Water flows uniformly at a depth of 1.2 meter in a rectangular canal 3 meter wide, lied on a slope of 1 meter per 1000 meter. The mean shear stress on the side and bottom of the canal আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, তো গিভেন ডেটাগুলো আমি লিখে নেওয়ার পরে এইটা হচ্ছে আমার মিন শেয়ার স্ট্রেসের ফর্মুলা, গামা আর এস নট, যেখানে হচ্ছে গামা হচ্ছে ইউনিট ওয়েট অফ দ্য লিকুইড, এই ক্ষেত্রে আমার হবে অবভিয়াসলি ওয়াটারের, আর হচ্ছে আমার হাইড্রোলিক মিন রেডিয়াস, এস হচ্ছে বেড স্লোপ। ঠিক আছে, তো এখানে আমি ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি, আর মানে এ বাই পি, এ হচ্ছে ওয়েটেড এরিয়া,
বাই ওয়েটেড পেরিমিটার, দ্যাট মিনস বি ইন্টু ওয়াই বাই বি প্লাস টু ওয়াই। এখান থেকে বের করলাম 0.67 হয়, তোমরা একবার ক্যালকুলেশনটা চেক করে নিও। আলটিমেটলি সব ভ্যালু পুট করলে এটা হয় কিলো নিউটন পার মিটার স্কোয়ারে, নিউটনে কনভার্ট করলে আমার 6.57 হয়। 6.57 নেই, তো এইটা কিন্তু কাছাকাছি অপশন। 6.57কে অবশ্যই 6.54টাকে আমরা কারেক্ট অ্যান্সার হিসেবে নিতে পারি। তোমরা একবার ক্যালকুলেশনটা একটু চেক করে নিও, যদি এনি ইরোর বা মিস্টেক থাকে অবভিয়াসলি কমেন্ট করে জানাবে। তোমাদের ক্ষেত্রে অলওয়েজ ওয়েলকাম, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে এবং কমেন্ট করে চুপ হয়ে যাবে না। আমি যদি কিছু কমেন্ট বা কিছু জিজ্ঞাসা করি অবশ্যই তোমরা রিপ্লাই অ্যান্সার দিবে, এবং তোমাদের ক্ষেত্রে কনস্ট্রাকটিভ চিন্তাধারা বা কনস্ট্রাকটিভ কমেন্ট, ঠিক আছে, যেটা হেল্পফুল হবে সেটা অবশ্যই কিন্তু ওয়েলকাম। Next question number 24. At a sudden enlargement of water line from a diameter of 24 cm to 48 cm, the hydraulic gate line rises by 1 cm. The quantity flowing in the line is. ভালো কোশ্চেন, চলো তোমাদেরকে একটু সলভ করে দেখাচ্ছি যে এখানে ব্যাপারটা কি বলতে চাচ্ছে। সেটা হচ্ছে আমি এখানে একটা সেকশন নিয়েছি, এইটা হচ্ছে আমার ডায়ামিটার, প্রথম যেটা আছে 24, ঠিক আছে, এইখানে গিয়ে আমার হয়েছে 48 সেন্টিমিটার, সাডেনলি এক্সপানশন হয়েছে। তো এটা আমি সেকশন 2 এখানে সেকশন 1 নিলাম, এখানে ভেলোসিটি আমার v1, এখানে ভেলোসিটি v2। আমি এখানে কি করব, এনার্জি ইকুয়েশনটাকে কাজে লাগাবো, ঠিক আছে। তো আমার টোটাল এনার্জি ইকুয়েশন জাস্ট বিফোর দ্য এক্সপানশন অর্থাৎ সেকশন 1 এইটা হবে। এটা হচ্ছে আমার প্রেশার হেড প্লাস ডেটাম হেড প্লাস ভেলোসিটি হেড আর কাইনেটিক হেড, ঠিক আছে। এটা হচ্ছে সেকশন 1 জন্য। এবার সেকশন 2 জন্য কি হবে, দ্যাট মিনস আফটার এক্সপানশন, তাহলে এখানে কি হবে, এখানে প্রেশার হেড থাকবে, ডেটাম হেড থাকবে, ভেলোসিটি হেড থাকবে, প্লাস এটা হচ্ছে এটা লস ডিউ টু সাডেন এক্সপ্যানশন, ঠিক আছে। এটা হচ্ছে এনার্জি লস ডিউ টু সাডেন এক্সপ্যানশন। তো এটা আমার হচ্ছে সেকশন 2 জন্য, ঠিক আছে। এবার আমি এনার্জি ইকুয়েশন অর্থাৎ বোথ সাইডকে যদি ইকুয়াল করে রিপ্লেস করে, আলটিমেটলি তোমরা এটা স্ক্রিনশট রাখতে পারো, ক্যালকুলেশন করে রিপ্লেস করে কিন্তু এইটা আমার বের হয় ভেলোসিটির ভ্যালু, ঠিক আছে। তার দেয়ার পর ডিসচার্জ কী হবে v2, তার মানে v2 ইন্টু a2 করলে এইটা বেরোয় 0.0327 মিটার কিউব পার সেকেন্ড। আমাকে বলছে লিটারে বের করতে, তাহলে আমার অ্যান্সার হবে হচ্ছে 32.7 লিটার পার সেকেন্ড। ক্লিয়ার, 1000 দিয়ে ইন্টু করে দিতে হবে, তাহলে পয়েন্টটা 2 এর পরে চলে আসবে, ঠিক আছে। 032, হ্যাঁ 32.7। দেয়ারফর মাই কারেক্ট অ্যান্সার উইল বি এ, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 25। ফর আ গিভেন ফ্লো জিওমেট্রি দ্য ভ্যালু অফ লস কোএফিশিয়েন্ট। ভালো কোশ্চেন ফ্লুইড মেকানিক্সের, ঠিক আছে। চলো তোমাদেরকে একটু গ্রাফ দেখাই। এইটা হচ্ছে আমার গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট, দিস ইজ দ্য লস কোএফিশিয়েন্ট, দিস ইজ মাই রেলন্স নাম্বার। এবার রেলন্স নাম্বার যত ইনক্রিজ হচ্ছে অর্থাৎ ফ্লো যত ল্যামিনার থেকে টার্বুলেন্ট জোনে যাবে অর্থাৎ রেলন্স নাম্বার ইনক্রিজ হবে, তখন আমার কি এটা কি হবে, ধীরে ধীরে কমবে, ঠিক আছে। কে এর ভ্যালু ধীরে ধীরে কমতে কমতে একটা টাইমে গিয়ে আমার কি হচ্ছে, কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। লস কোএফিশিয়েন্টটা একটা টাইমে গিয়ে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তাহলে আমি বলতে পারি কনস্ট্যান্ট অ্যাট হাই রেনল্ডস নাম্বার, তাহলে সি ইজ মাই কারেক্ট অ্যান্সার, কনস্ট্যান্ট অ্যাট হাই রেনল্ডস নাম্বার। নেক্সট 26, এগ্রিগেট ইম্প্যাক্ট ভ্যালু ফর রোড সার্ভিসিং লেস দ্যান 10% ইন্ডিকেট। ভালো, চলো টেবিলটা আগে দেখি না। এগ্রিগেট ইম্প্যাক্ট ভ্যালু তার উপরে লেস দ্যান 10% হলে সেটা অবশ্যই এক্সেপশনালি স্ট্রং হয়, ঠিক আছে, সার্ফেসিংয়ের জন্য অর্থাৎ রোডের জন্য। 10 থেকে 20% থাকলে সেটা অবভিয়াসলি স্ট্রং, 20 থেকে 30 হচ্ছে স্যাটিসফ্যাক্টরি, গ্রেটার দ্যান 35% হলে সেটাকে আমরা উইক ধরি রোড সার্ফেসিংয়ের জন্য এবং সেটা আমরা কনসিডার করি না। তো এই ক্ষেত্রে লেস দ্যান 10% বলেছে, তাহলে আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সি, এক্সেপশনালি স্ট্রং। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 27 কি বলেছে। For M20 grade concrete given FY 415 Newton per millimeter square, the development length for the deform bar, এটা কিন্তু মনে রাখাই বেটার, M20 কংক্রিট আর FY 415 এর জন্য সবসময় ডেভেলপমেন্ট লেংথটা 47.5, যেটা আমরা অনেক সময় নিউমেরিক্যাল করার সময় ইউজ করি। আমি এখানে ক্যালকুলেশন দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমার ডেভেলপমেন্ট লেংথের ফর্মুলা 6.4, মানে এটা তোমরা মনে রাখবে, কারণ আমাদের ফর্মুলাটা এখানে 4 টাউ ভিডি হয়। আমি 6.4 কেন নিলাম, আমরা জানি ডিফর্ম বারের ক্ষেত্রে কিন্তু আমার যে বন্ড স্ট্রেস আছে সেটা 60% ইনক্রিজ করে যায়, টাউ ভিডি বন্ড স্ট্রেস যেটা, কারণ আমাদের কোড অনুযায়ী বন্ড স্ট্রেসের ভ্যালু জেনারেলি যেটা দেওয়া থাকে সেটা আমার দেওয়া থাকে মাইল্ড স্টিলের জন্য। তো টর্চ স্টিল হলে 60% ইনক্রিজ হয়, ঠিক আছে, 60% ইনক্রিজ হয় 6.4 হয়। ভ্যালুগুলো আমি বসিয়ে 47, কিন্তু এটা ক্যালকুলেশন হয়, বেসিক ফর্মুলা হচ্ছে এইটা যেটা পাশে দিয়ে দিয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 28, দ্য ফলোয়িং রেকর্ডিং রেন গজ ডাজ নট প্রডিউস দ্য ফলোয়িং রেকর্ডিং রেন গজ বলছে কিন্তু, হ্যাঁ, রেকর্ডিং রেন গজ ডাজ নট প্রডিউস দ্য মাস কার্ভ, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে অ্যান্সার হবে টিপিং বাকেট, ঠিক আছে। তার কারণ হচ্ছে রেকর্ডিং বলেছে, ঠিক আছে। এবার রেকর্ডিংয়ের মধ্যে সাইমন তো নন রেকর্ডিং, তো এটা তো হবে না। এবার টিপিং বাকেটটা হচ্ছে আমার হচ্ছে রেনফল ইন্টেন্সিটি দেয়, ঠিক আছে। এটা গ্রাফ দেয় যেটা, সেটা হচ্ছে রেনফল ইন্টেন্সিটি, ঠিক আছে। আর বাকি যে দুটো আছে সেটা কিন্তু আমার মাস কার্ভ দেয়, ঠিক আছে।
সেটা হচ্ছে ওয়িং বাকেটটা মাস কার্ভ দেয়, ঠিক আছে, ন্যাশনাল সাইফন গজটাও কিন্তু আমার মাস কার্ভ দেয়। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে আমার কারেক্ট অ্যান্সার অপশন বি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 29, দ্য হাইট অফ দ্য স্ট্যান্ডার্ড রেন গজ। স্ট্যান্ডার্ড রেন গজ বলতে সাইমন রেন গজটাকেই আমরা স্ট্যান্ডার্ড হিসাবে ধরি, ঠিক আছে। চলো ডায়াগ্রামটি একটু দেখে দিই। ক্রস সেকশন সাইমন রেন গজের হাইটটা জানতে চেয়েছে। এবার জেনারেল হাইট বলতে আমরা এইটা বেস থেকে একদম টপ অবধি ধরি এবং যেটা হয় 30.5 সেন্টিমিটার। আর এইটা তোমরা মনে রাখবে 12.7 সেন্টিমিটার ডায়ামিটার। অনেক কোশ্চেনে কিন্তু জিজ্ঞাসা করে, অপশানে 30.5 নেই, তো 30টায় কাছের অ্যান্সার, তো 30 সেন্টিমিটারটাই আমি কনসিডার করলাম। কোশ্চেন নাম্বার 30 কি বলেছে, এ হাইড্রোলিক জাম্প ইজ ফর্মড হোয়েন। ঠিক আছে, তো হাইড্রোলিক জাম্প কখন হয়, যখন হচ্ছে আমার সুপার ক্রিটিক্যাল ফ্লোটা সাব ক্রিটিক্যাল ফ্লোতে কনভার্ট হয়। সুপার ক্রিটিক্যাল ফ্লোটা যখন সাব ক্রিটিক্যালে হয়, তাহলে দেওয়ার পর কারেক্ট অ্যান্সার উইল বি বি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 31 কি বলেছে, এ ফ্লোরেসেন্স ইন সিমেন্ট ইজ কজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ এক্সেস অ্যামাউন্ট অফ অবভিয়াসলি অ্যালকালির জন্য আমার এই ফ্লোরেসেন্সটা হয়। নেক্সট 32, দ্য পোর্শন অফ সয়েল থ্রু হুইচ ল্যাটেরাল মুভমেন্ট অফ ওয়াটার টেক প্লেস। ভালো কোশ্চেন, ল্যাটেরাল মুভমেন্ট হয় সয়েলের কোন জোনটাতে, যেটাকে বলা হয় হচ্ছে জোন অফ স্যাচুরেশন। কারেক্ট অ্যান্সার ইজ মাই সি। নেক্সট কোশ্চেন নাম্বার 33, দ্য হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন লাইস ওভার দ্য সেন্টার লাইন অফ দ্য পাইপ বাই অ্যান অ্যামাউন্ট টু ইকুয়াল টু। এবার আমরা জানি হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন মানে হচ্ছে আমার হচ্ছে কি প্রেশার হেড, ঠিক আছে, প্লাস হয় হচ্ছে আমার ডেটাম হেড, ঠিক আছে। এবার এখানে কি বলেছে, সেন্টার লাইনের উপরে। এবার সেন্টার লাইনের উপরে হয়ে যাওয়া মানে এইটা থাকবে না, তো আমার শুধুমাত্র আমার প্রেশার হেডকেই ও রিপ্রেজেন্ট করবে। তো আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এ, ইট রিপ্রেজেন্ট আর ইকুয়াল টু দ্য প্রেশার হেড। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 34 কি বলেছে, ইফ পি ইজ দ্য অ্যাবসোলিউট প্রেশার, এটাও পি, ক্যাপিটাল পি, ইজ দ্য ডেন্সিটি, কে ইজ দ্য অ্যাডিয়াবেটিক কনস্ট্যান্ট, দেন ফর অ্যান আইসেন্ট্রপিক প্রসেস কি হবে। আইসেন্ট্রপিক প্রসেস মানে হচ্ছে আমার অ্যাডিয়াবেটিক প্রসেস, ঠিক আছে। এইটা কোশ্চেনটা আমরা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের বলতে পারি, কারণ জেনারেলি এটা এনভায়রনমেন্টাল পলিউশনের সাথে রিলেটেড, তাছাড়া আর কিন্তু আদার সাবজেক্টের সাথে রিলেশন নেই আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, ঠিক আছে। এবং এটা বলে দেই, এই ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে হয় যে আমার পি যদি প্রেশার হয়, রো যদি আমার ডেন্সিটি হয়, তো পি বাই রো পাওয়ারে রো টু দি পাওয়ার কে ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, ঠিক আছে। অর্থাৎ পি বাই রো টু দি পাওয়ার কে ইকুয়াল টু কনস্ট্যান্ট, ঠিক আছে। তো এই ক্ষেত্রে একটু প্রিন্টিং মিস্টেক হতে পারে, স্মল পি কোথায় আছে, এইটা স্মল পি বাই ক্যাপিটাল পি পাওয়ারে হবে, ঠিক আছে, ইজ কনস্ট্যান্ট, সি কারেক্ট অ্যান্সার হবে এবং সেটা হবে হচ্ছে এটা কেটা পাওয়ারে হবে। নেক্সট অ্যান্ড লাস্ট এই পার্টের জন্য, ইফ আ সলিড সার্কুলার শ্যাফট অফ ডায়ামিটার ডি অ্যান্ড লেংথ এল ইজ আন্ডার আ টর্ক টি, দ্য অ্যাঙ্গেল অফ রোটেশন বিটুইন ইটস এন্ড সেকশন, ঠিক আছে। ভালো কোশ্চেন, কিচ্ছু না, আমাদের যে টর্শনাল ইকুয়েশন আছে এইটা হচ্ছে আমাদের টর্শনাল ইকুয়েশন, টি বাই আইপি ইকুয়াল টু টাউ বাই আর ইকুয়াল টু জি থিটা বাই এল, যেখানে টি হচ্ছে টর্ক, আইপি হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, টাউ হচ্ছে শেয়ার স্ট্রেস, আর হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য রিকোয়ার্ড পয়েন্ট, জি হচ্ছে আমার হচ্ছে শেয়ার মডুলাস অর মডুলাস অফ রিজিডিটি, ঠিক আছে, থিটাটা হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ টুইস্ট, এল হচ্ছে লেংথ অফ দ্য শ্যাফট। তো এইখান থেকে আমি ফার্স্ট টার্ম ইকুয়াল টু যদি আমি লাস্ট টার্ম লিখি, অর্থাৎ টি বাই আইপি ইকুয়াল টু জি থিটা বাই এল, এখান থেকে সলভ করে আলটিমেটলি থিটা ইকুয়াল টু আমি এইটা পাই, ঠিক আছে, 32 এল ইন্টু টি বাই জি ইন্টু পাই বাই ডি টু দেওয়ার ফোর, অ্যাজ পার মাই কোশ্চেন জি মানে হচ্ছে সি, ঠিক আছে। তো সি দিয়ে রিপ্লেস করলে এইটা, এখানে আমি আইপির ভ্যালু বসিয়ে দিলাম, আইপি মানে হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া ফর সার্কুলার শাফট, পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া আইপি ইকুয়াল টু পাই বাই 32 ইন্টু ডি টু দেওয়ার ফোর করলে এইটা হয়। কোনো অপশনে কিন্তু এখানে কারেক্ট নেই, মেবি প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে। আর তোমরা মনে রাখবে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া ফর সার্কুলার শ্যাফট অলওয়েজ পাই বাই 32 ডি টু দি পাওয়ার 4, ঠিক আছে। আর এমনি মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা আছে সেটা হচ্ছে পাই বাই 64 হয়, ঠিক আছে, ইন্টু ডি টু দি পাওয়ার 4, এটা কিন্তু তোমার মনে রাখবে, ঠিক আছে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। আবার নেক্সট পার্টটি নিয়ে শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে।